যত দ্রুত সম্ভব সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপরাধগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিচার প্রক্রিয়া শুরু করা দরকার। তাতে যদি আদালতে এটা প্রমাণিত হয় যে আওয়ামী লীগ এরকম কাজ করে নাই, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে করে নাই, আমি মনে করি করেছে। আপনি অন্য কিছু ভাবতে পারেন। আদালতে আলোচিত হোক। ভারত বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন অপরাধীকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করছে কি করছে না, এটাই হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু এই যে এখন যেটা হচ্ছে যে এখন এটাকে বলা হচ্ছে প্রতারণার দলিল, যারা ক্ষমতায় গেছেন তারা বলছেন। এটাও তো বলা হয়েছে যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। অধ্যাপক আলী রিয়াজ, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আরাফাত। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এখানে দুটো দিক আছে আরাফাত। প্রথম বিষয়টা হচ্ছে প্রক্রিয়াগত, দ্বিতীয় বিষয়টা রাজনৈতিক। প্রক্রিয়াগত বিষয়ে প্রথম কথা হচ্ছে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন তার ইচ্ছা নিরপেক্ষ নয়। এই কারণে যে বাংলাদেশের পক্ষ থেকে এই দণ্ডিত অপরাধীকে প্রত্যর্পণ করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। তাহলে ভারত কি প্রত্যর্পণ করছে? যদি ভারত প্রত্যর্পণ করে, দেয় বাংলাদেশকে, এর একটা প্রক্রিয়া আছে তো। এইটা তো ওই অপরাধী বা দণ্ডিত ব্যক্তি সকালবেলা উঠে নাস্তা খাওয়ার সময় সিদ্ধান্ত নিতে পারেন না যে আমি আগামীকাল বিকাল ৪ টার সময় অমুক জায়গায় যাবো। মানে দেশে ফিরে যাবো। এটা এটা তার সিদ্ধান্ত হতে পারে না। এটার একটা প্রক্রিয়া আছে। শেখ হাসিনাকে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সাথে কিভাবে প্রত্যাপন করছেন এবং তার ভিত্তিতে কিভাবে বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরত আনবেন, এটা হচ্ছে একটা প্রক্রিয়া প্রশ্ন কিন্তু। ফলে শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তিনি ডিসেম্বরে গিয়ে দেশে হাজির হবেন। এটা এটা আমার কাছে মনে হয় যে এইটার মধ্যে প্রক্রিয়া প্রশ্নটাকে আমাদের বিবেচনা করে। ২ নম্বর বিষয়টা কি? ধরুন ভারত বলল আমরা প্রত্যাপন করব না, উনি চাইলেই চলে যেতে পারেন। এখন উনি চাইলে চলে যেতে হলে তার একটা পাসপোর্ট লাগবে। উনার কোনো পাসপোর্ট নাই। প্রকৃতপক্ষে তিনি ভারতে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশের অনেক লোককে এই ধরনের মামলা-টামলা ভারতে তো হয়েছে। আচ্ছা তার পাসপোর্ট নেই। তাহলে কিন্তু তিনি তো পাসপোর্টটা আসলে দেবে কে? বাংলাদেশের মানে সামরিক বাহিনী বা বিমান বাহিনীর বিমানে তিনি গিয়েছেন। মানে যখন তিনি ভারতে গিয়েছেন তখন তো তিনি সে কারণেই এটা একটা এভাবে ভিন্ন গিয়েছেন। সেই কারণেই কিন্তু তার তো এখন ফেরত আসতে হলে একটা ট্রাভেল ডকুমেন্ট লাগবে। বাংলাদেশ সরকার তার ডিপ্লোম্যাটিক যেটা ছিল লাল পাসপোর্ট যেটাকে আমরা সেটা বাতিল করে দিয়েছে। তার যে পাসপোর্ট আছে সেটা মেয়াদ আছে কিনা আমি জানি না। এবং থাকলেও তাকে যদি তিনি সেভাবে আসতেন মানে পাসপোর্ট যদি না থাকে তাহলে তাকে ট্রাভেল পারমিট নিতে হবে। হাই কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ট্রাভেল পারমিট কিভাবে দেবেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের কথা বলতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রক্রিয়াগত। তাহলে তিনি কিভাবে আসছেন? এটা তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে প্রক্রিয়াগত বিষয় হিসেবে তিনি বলেছেন তিনি এসে আত্মসমর্পণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি প্রত্যর্পণ হয় তাহলে আত্মসমর্পণ করার প্রশ্ন ওঠে না। ওটা ওইখানেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে তাকে আসলে দণ্ডিত অপরাধী হিসেবে তাকে দেওয়া হচ্ছে। আসার পরে তিনি কি আপিল করতে পারবেন? হ্যাঁ, পারবেন। যদিও নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। কিন্তু আদালত বিশেষ বিবেচনায় এটা তাকে আপিল করতে দিতে পারে। দেবে কিনা এটা আদালত জানে, আমি জানি না। আমি বা আপনিও সম্ভবত জানেন কিনা আমি আমি এ এ নিশ্চিত না। তাহলে আদালত যদি দেয়, তাহলে সেটা হচ্ছে এটা আরেকটা প্রক্রিয়া। সে যে তাকে আপিল করতে দিলে আপিল প্রসেসটা কি হবে? আপিল প্রসেস একটা নির্ধারিত প্রক্রিয়া আছে। এগুলো হচ্ছে একেবারেই procedural aspect একেবারে কিন্তু এর মৌলিক প্রশ্নটা কোথায় জানেন? procedural aspect এর মৌলিক প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন অপরাধীকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করছে কি করছে না? এটাই হচ্ছে বড় প্রশ্ন। এটা সরকার বলতে পারবেন। ভারতীয় সরকার বাংলাদেশ সরকারকে জানিয়েছে কিনা? জানিয়ে থাকলে কি জানিয়েছে? বাংলাদেশ সরকার কিভাবে রেসপন্ড করে? আমরা একটু অপেক্ষা করি, শুনি, দেখি। আমি বলেছি আরেকটা অ্যাসপেক্ট আছে, পলিটিক্যাল অ্যাসপেক্ট। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি শেখ হাসিনা আ মানে যেভাবেই হোক বাংলাদেশে আসে এবং তার বিচার প্রক্রিয়া বা আপিল প্রক্রিয়া চলতে থাকে। আর বিচার প্রক্রিয়াও আছে। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে কিছু। তো সেই সময়টাতে তিনি এবং তার অনুসারীরা বাংলাদেশে রাজনৈতিকভাবে
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবেন কি করবেন না? এটা হচ্ছে প্রশ্ন। যদি সেটা হয় তাহলে এটা একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ, এদের দায়িত্ব হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এটা যে কেউ করলেই করা দরকার। ইতিমধ্যে গত প্রায় ২ বছরে যেটা আমরা দেখেছি, শেখ হাসিনা উত্তেজনাকর বক্তব্য তৈরি করে দেশে অস্থিতিশীলতা এবং সহিংসতা তৈরি করার চেষ্টা করেছে। এই জায়গাতে আরেকটা আলোচনা হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিশ্লেষক বলার চেষ্টা করেন যে দল হিসেবে আসলে মানে একটা দলকে নিষিদ্ধের বিষয়টি তারা সমর্থন করেন না। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখেন? বাংলাদেশের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই কারণে যে এটা একটা বিচারাধীন বিষয় রয়েছে। এখন সাংগঠনিকভাবে বিচার করার ব্যবস্থাটা আইনের মধ্যে আছে। আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলেই কিন্তু এটা অন্তর্ভুক্ত হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেটা তুলে দেওয়া হয়েছিল। আবার এই সরকারের আমলে সেটা ইনক্লুডেড হয়েছে আইনে। ফলে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা যেতে পারে। আমি মনে করি বিচার করা দরকার। কি কারণে? এই কারণে যে সাংগঠনিকভাবেই আওয়ামী লীগ যে ভূমিকাগুলো পালন করেছে, সেগুলো আসলে গণতন্ত্রের জন্যই শুধু হুমকি নয়, ক্ষেত্র বিশেষে সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত। এগুলো শুধুমাত্র ব্যক্তির বিষয় নয়। প্রতিষ্ঠান হিসেবে বা সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি এর সঙ্গে নির্দেশ দিয়ে আপনার কমান্ড স্ট্রাকচার এর দিক থেকে যদি দেখেন তাহলে ফলে তাদের আসলে বিচারটা হওয়া দরকার। তারপরে যদি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যারা, তারা যদি অন্যভাবে কোনোভাবে রাজনীতিতে আসতে চান, নিঃসন্দেহে নাগরিক হিসেবে তাদের আসার অধিকার আছে। আর ideologically যদি আদর্শগতভাবে যদি দেখেন, আমি মনে করি যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন নয়। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে এবং একবার নয়, ২ বার তো আমরা স্পষ্টভাবেই দেখলাম যে একদলীয় ব্যবস্থা চালু করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ একদলীয় ব্যবস্থা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ একই কাণ্ড করেছে। ফলে তাদের এই জায়গাগুলোতে তাদের বিচার হওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। এখন এই মুহূর্তে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, হুম? তো কার্যক্রম নিষিদ্ধ, আমি সরকারের কাছে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব যেন সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টা সামনে নিয়ে আসছে বা শুরু করে। তাতে করে আমরা বুঝতে পারবো যে আসলে যুক্তিগুলো কি এবং আদালত যদি ভিন্ন রকম সিদ্ধান্ত নেয় তখন আমরা সেভাবেই বিবেচনা করব। কিন্তু আওয়ামী লীগ তো মানে অনেক পুরনো একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা সবচেয়ে বড় দল আওয়ামী লীগ এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বের অনেকেই এই জুলাই গণঅভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধ তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের বিচারের বিষয়টি নিয়ে কেউ দ্বিমত করছে না। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের যে একটা বড় সমর্থক গোষ্ঠী সবাই তো আর আসলে সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, বা আমরা তো একটা সময় এটাও দেখেছি যে যখন শেখ হাসিনা নিজে যখন আহ্বান জানিয়েছেন তার দলের লোকজনকে রাজপথে নেমে আসার জন্য, আমরা কিন্তু সেই পরিমাণ তো আওয়ামী লীগ সমর্থক দেখিনি রাজপথে। বরং তো দেখা গেছে যে একটা বড় অংশ হয়তো মৌন ছিল বা তারা এই ডাকে সাড়া দেয়নি, সেরকম একটা জায়গায় চলে গেছে। তো মানে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি তাহলে আপনি এতটা কেন গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, আপনি যেখান থেকে শুরু করেছেন তার সাথে একটু ভিন্ন মত পোষণ করি। একটা দল পুরনো হলেই কি তার বৈধতা হয় যে সে আসলে হত্যাকাণ্ডে যুক্ত হতে পারবে? মুসলিম লীগ অনেক পুরনো সংগঠন। আপনি তাকে করতে দেবেন? দল অনেক দিনের আছে। এটা কোনো যুক্তি নয় কিন্তু আরাফাত। আপনি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকার কথা বলছেন। সেটা নিঃসন্দেহে একটা ভূমিকা আছে। অন্যদেরও ভূমিকা। এটা তো একটা পিপলস ওয়ার ছিল। অন্যদেরও ভূমিকা আছে। আওয়ামী লীগের এই ভূমিকার কথাকে তো ইতিহাস হিসেবে কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনি আজকে যে কাজটা করছেন, এটা তো এই বৈধতা দিতে পারে না যে পরবর্তী সময়ে আপনি অন্যান্যভাবে হত্যাকাণ্ডে যুক্ত হবেন কিংবা ধরেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেবেন। এটা কি গ্রহণযোগ্য হয়? এটা কি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় না। আপনি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের কথা বলছেন ২০২৪ সালে। আওয়ামী লীগের আমলে যে গুম, খুন, হত্যাযজ্ঞ হয়েছে তার বিরোধিতা করা আওয়ামী লীগের সংখ্যা কত? আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কতজন বলুন তো? আপনি কি আমাকে এই যে একটা ধারণা দেয়া হয় আমাদেরকে যে ১৫% ২০% কি সব বলেন অনেকে। তো সমর্থক আছে। এখন এই সমর্থক থাকাটার
তো এই যুক্তি হতে পারে না যে একটি সংগঠন যাকে নির্বাচন কমিশন রাজনৈতিকভাবে কার্যক্রম করার অনুমতি দিয়েছিল, তারা আসলে হত্যাকাণ্ডে যুক্ত হয়েছে ১ দিন ২ দিন না। আমি কেবলমাত্র ৬ সপ্তাহের কথা কিন্তু বলছি না। তার আগে তো ১৪ বছর আছে। ২০১০-১১ থেকেই তো আমরা দেখেছি বাংলাদেশে গুম, খুনের কি ভয়াবহ মাত্রা তৈরি হয়েছে। আগেও হয়েছে, তো কি ভয়াবহ মাত্রা তৈরি হয়েছে। তো তাহলে এগুলিকে আপনারা বিবেচনায় নেবেন না। ১৫ বছর ১৬ বছর ধরে যে আওয়ামী লীগ সমর্থক ক আ আপনার এটা মেনে নিলেন যে ৩ টা নির্বাচন হবে যেন-তেন প্রকারে। আপনি কি তাকে ডেমোক্রেটিক মনে করেন? গণতান্ত্রিক মনে করেন আপনি? আমি করি না। এখন যদি দলকে নিষিদ্ধ করার প্রশ্নটা আলোচিত হয়, তাহলে আদালতে এ প্রশ্নটা আলোচিত হোক। তাতে কোনো আমি নির্বাহী আদেশের চেয়ে যদি আদালতের মাধ্যমেই ১ম থেকে করা সম্ভব হতো, সেটাকে আমি সমর্থন করতাম। আরো বেশি সমর্থন করতাম। কিন্তু এখানে যেটা সমস্যাটা হচ্ছে যে, যেহেতু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে এমন সব কার্যক্রম করা হয়েছে। এখন তো আর আমি এই প্রশ্ন বলিই না। গোড়াতে আমি এটা বলতাম যে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোন রকম অপরাধবোধ নাই, কোন রকম acknowledgement নাই যে তা এরকম কাণ্ড ঘটে গেছে আরকি বা তারা ঘটিয়েছে। সেগুলো এখন আর বলিই না। বলি না কারণ হচ্ছে এটা হবে না। এইবার বুঝুন, এইবার বুঝুন যে তারা এই জায়গায় যেতেই রাজি না। তো সেরকম একটা সংগঠন হিসেবে আপনি যদি কার্যক্রম পরিচালনা করতে দেন, তাহলে তো একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের প্রতি যে যত দ্রুত সম্ভব সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপরাধগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিচার প্রক্রিয়া শুরু করা দরকার। তাতে যদি আদালতে এটা প্রমাণিত হয় যে আওয়ামী লীগ এরকম কাজ করে নাই বা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে করে নাই। আমি মনে করি করেছে। আপনি অন্য কিছু ভাবতে পারেন। আদালতে আলোচিত হোক। জুলাই গণঅভ্যুত্থানে ২ বছর পূর্ণ হতে চলেছে। তো এই যে অভ্যুত্থান তারপরে আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে একটা মৌলিক পরিবর্তন যেটা আপনি দেখছেন যেটা দীর্ঘমেয়াদী একটু এবং টেকসই। এরকম কোনো পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন যেটা উল্লেখ করতে পারেন? দীর্ঘমেয়াদী পরিবর্তনটা সুনির্দিষ্টভাবে বলতে হলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তবে যেটা পরিবর্তন আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্খাগুলো ছিল সেই আকাঙ্খাগুলোর এক ধরনের স্বীকৃতি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিতে হয়েছে। যারই প্রক্রিয়া হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনে তারা আলাপ আলোচনা করেছেন এবং পরবর্তী সময়ে আপনি যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটি দলই এটা স্বীকার করে নিয়েছেন যে কাঠামোগতভাবে শাসন ব্যবস্থায় পরিবর্তন ছাড়া আসলে দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে আমি মনে করি যে দীর্ঘমেয়াদী এটা একটা জিনিস। ২য় যেটা সেটা হচ্ছে জনগণের মধ্যে এই শাসন ব্যবস্থার মৌলিক বিষয়গুলো নিয়ে উৎসাহ, আগ্রহ, আকাঙ্খা, স্বপ্ন তৈরি হয়েছে এবং সেগুলো তারা সবসময় যে প্রকাশ করছেন তা নয়। ১ম বছরে আমরা সুস্পষ্টভাবে তার প্রকাশ দেখেছি। এখনো তার একটা উপস্থিতি আমি লক্ষ্য করি। আমি সম্প্রতি বাংলাদেশে যখন গিয়েছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, নাগরিকদের সাথে কথা বলেছি, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি প্রত্যেকের কাছ থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে প্রত্যেকেই এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনাই শুরু করছেন না। তারা অপেক্ষা করছেন যে কিভাবে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব, কতটুকু কিভাবে করা যাবে সেগুলো নিয়ে তাদের আগ্রহ আছে। ফলে ধরুন সংবিধান, শাসন ব্যবস্থা, ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রশ্ন আ এই সমস্ত বিষয়ে নাগরিকদের মধ্যে উৎসাহ, আগ্রহ, আকাঙ্খা, স্বপ্ন তৈরি হয়েছে এবং এটা দীর্ঘমেয়াদে থাকবে। আপনি মানে অন্তর্বর্তী সরকারের সময় বা নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে সরকার সেই সময়ে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করেছেন যেটার কথা আপনি ইতিমধ্যে বলেছেন যে আ মানে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই কমিশনের মাধ্যমে আপনারা জুলাই জাতীয় সনদ তৈরি করেছেন। সেই সনদ বাস্তবায়নের বিষয়টি কি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে কিনা? আমি মনে করি না যে ফিকে হয়ে যাচ্ছে। কিছুটা সময় লাগছে। একটু কম সময়ে এটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়াটা জরুরি ছিল বলে আমি মনে করি। এবং আমি আশা করি যে এখন যারা ক্ষমতায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং তারা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন। সময়ের দিক থেকে যে সমস্ত বিষয় নির্ধারিত ছিল যার মধ্যে একটা বিষয় ছিল যে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে ১৮০ কার্যদিবসের মধ্যে এগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া। সেইটা করা হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক যেটা করা হলো না। কিন্তু তারপরেও আমি যেটা মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টা আ ক্ষমতাসীন দল যদি বিবেচনা করেন তাহলে তারা ভালো করবেন।
তদুপরি যেটা সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যেহেতু এই আকাঙ্খাটা আছে এবং শুধু আকাঙ্খাই আছে তা নয়, এটা কোনো বায়বীয় বিষয় নয়। কারণ গণভোটের মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রায় ৫ কোটি লোক, পৌনে ৫ কোটি লোক এর প্রতি সমর্থন জানিয়েছেন। ৬৮% মানুষ বলেছেন হ্যাঁ, এটা তো তারা একেবারে বিবেচনা ছাড়া এরকম একটা ভোট দিয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ একই সঙ্গে তো তারা একটা জাতীয় সংসদের নির্বাচনেরও ভোট দিয়েছেন এবং তারা নিশ্চয়ই বিবেচনা করেই দিয়েছেন সব ক্ষেত্রে। ফলে এই জায়গার থেকে আমার ধারণা যে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সমস্ত কিছু বিবেচনা করে অগ্রসর হওয়া প্রয়োজন। এই মুহূর্তে এই দায়িত্বটা আসলে ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকারের উপর পড়ে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মানে বিশেষ করে জাতীয় নির্বাচনের পর এই যে বিএনপির তরফ থেকে তাদের নেতারা নানা সময় নানা মন্তব্য করছেন। একটি মন্তব্য তারা করেছেন যে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল হচ্ছে গিয়ে জুলাই জাতীয় সনদ কোট আনকোট। আরেকজন মন্তব্য করেছেন যে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না তাই রাজি হয়েছে। এবং এইরকম প্রশ্ন যখন হয় মানে আমাদের যে প্রশ্নটা আপনার কাছে যে আপনারা কি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে নির্বাচনের পর? কারণ আপনারা তো দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। এই যে নেতারা এখন এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা তো আপনাদের সঙ্গে গিয়েছেন, কথা বলেছেন। একটা মানে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জিনিসটা হয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ার অধিকাংশটাই তো কিন্তু প্রকাশ্য। প্রকাশ্য বলতে আমি বোঝাচ্ছি এই যে যেমন ধরুন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ৩ পর্বে ৩০ টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। ১ম পর্বটিতে আমরা কি করেছিলাম? দলগুলোর সাথে আলাদা করে বসেছিলাম। তখন সেগুলিও পাশাপাশি সাংবাদিকদের জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো প্রেস ব্রিফিং করেছেন। ফলে আপনারা সেটা জানেন তারা কি বলেছেন তখন। দ্বিতীয়টা তো একেবারে প্রতি মুহূর্ত সরাসরিভাবে সম্প্রচার করা হয়েছে। ফলে তারা তখন কি বলেছেন সেটা আপনারা জানেন। এটার রেকর্ড আছে, লোকজন বুঝতে পারেন। এরকম কথা কি আপনারা তখন শুনেছিলেন? না, আপনারা নিশ্চয়ই শুনেননি। আমি অন্ততপক্ষে ওই সভায় উপস্থিত থেকে শুনিনি। ফলে আপনি যদি বলেন যে অনুমান করতে পারবেন, অনুমানের কিছু নেই। বিষয়টা হচ্ছে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার এবং সুস্পষ্টভাবে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, বলেছেন। ভিন্নমত পোষণ করেছেন, একমত হয়েছেন, বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে এবং অনেকভাবেই তারা তাদের বক্তব্য। সেই ক্ষেত্রে এটা সুস্পষ্ট যে আ যারা এখন বলছেন, বিশেষ করে আপনি যে উদ্ধৃতিগুলো দিচ্ছেন সেগুলো বিএনপির পক্ষ থেকে। তো এর বাইরেও কেউ এরকম কথাবার্তা বলেছেন। শুধু বিএনপি বলেছে আমি তা বলব না। ফলে এইটা অনুমান করার বিষয় না। এটা আপনাদেরকে বিবেচনা করতে হবে প্রকাশ্যে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা কি বলেছেন, সেখানে এরকম কোনো ইঙ্গিত ছিল না। আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে আসলে জুলাই সনদ দ্রুততার সঙ্গে না করলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো রকম বিষয় ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্বে থাকা অবস্থায় আমি একাধিকবার গণমাধ্যমকে বলেছি, রাজনৈতিক দলগুলোকে বলেছি যে নির্বাচনের সঙ্গে জাতীয় সনদকে যুক্ত করার কোনো কারণ নেই। জুলাই জাতীয় সনদ হচ্ছে একটি চুক্তি জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলো এবং সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং নির্বাচন যাতে দ্রুত সম্পন্ন হয়। নির্বাচন করার ব্যাপারে সরকারের কোনো রকম অনাগ্রহ ছিল না। আমি অন্ততপক্ষে তা দেখিনি। আ বিশেষ করে যখন আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে কথা বলেছি, কমিশন হিসেবে কথা বলেছি। উনি বারবার তাগাদা দিয়েছেন যাতে করে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য সকলের কাছে এবং তিনি বলেছিলেন আনন্দমুখর একটি নির্বাচন যত দ্রুত করা যায়। ফলে এই ব্যাখ্যাটার সঙ্গে আমি একমত হতে পারছি না কোনো অবস্থাতেই যে কোনো কারণে যে সনদ সই করার সাথে সনদের অগ্রগতির সাথে নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন এগিয়ে আনার কোনো সম্পর্ক ছিল। তো এই জায়গাটাতেই একটি প্রশ্ন আসে যে আসলে ওই সময়তেই আপনাদের যখন আলোচনা হয়েছে তখন এই দাবিটা উঠেছিল যে গণভোট আগে করার জন্য এবং আরেকটা আলোচনা ছিল যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের বাইরে থেকে করার কোনো পন্থা ছিল কিনা। যেমন একটা আলোচনা মাঝে মাঝে শোনা গেছে যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ এখানেও প্রয়োগ করা যেত কিনা। এই বিষয়গুলো কি আপনারা বিবেচনা করেছিলেন বা সেগুলোকে আপনার কাছে মনে হয় যে করা হলে হয়তো ওই পুরো সামগ্রিক বিষয়টা আরো সহজতর হতো? এগুলি সবই বিবেচনা করা হয়েছে। আমাদের যেই প্যানেল ছিল আইন বিশেষজ্ঞরা ছিলেন, সাংবিধানিক আইন বিশেষজ্ঞ তাদের সঙ্গে আমরা ঘন বৈঠক করেছি। এবং ১০৬ অনুচ্ছেদের যে প্রস্তাবটা এসছিল সেটা হচ্ছে এটা বাস্তবায়ন করা নিয়ে নয়। ১০৬ অনুচ্ছেদের ক্ষেত্রে যেটা ছিল যে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে। ১০৬ অনুচ্ছেদের প্রস্তাব
বেশ কয়েকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া হয়েছিল। প্রাথমিকভাবেই যদি আপনি স্মরণ করেন প্রক্রিয়াটা, সেটা হচ্ছে একদিকে আমরা সংবিধান ও আইন বিশেষজ্ঞদের একটি প্যানেল তৈরি করে তার সঙ্গে কথা বলছিলাম। তারা কেউ প্রস্তাব দিচ্ছেন। পাশাপাশি আমরা ১ম এ রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম যে, আপনারা কি ভাবে এটা বাস্তবায়ন করা যায় সে পরামর্শ দিন। তারা সেই পরামর্শগুলো দিয়েছিলেন এবং দুটোকে সমন্বয় করার সময় ৩য় পর্যায়ে যখন আলোচনা হয় তখন ১০৬ অনুচ্ছেদের প্রশ্নটা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আলাপ আলোচনায় এই মত তৈরি হয় যে গণভোটের মাধ্যমে অগ্রসর হওয়াটাই হবে যথাযথ। তাতে করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকবে এবং সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। রাজনৈতিক দলগুলোর থেকে প্রস্তাব এসেছিল গণভোটের। আমাদের যেই প্যানেল তারা প্রস্তাব দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ৩য় পর্যায়ের আলোচনার সময় অক্টোবর মাসের ১ম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে বলা হয় গণভোটের কথা। এবং আমার যতদূর স্মরণে আছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফ্লোরে এই প্রস্তাবটা উত্থাপন করা হয়েছিল যে গণভোট করার কথা, যে গণভোট করতে হবে। এখন প্রশ্ন আপনার যেটা সেটা হচ্ছে গণভোট আলাদাভাবে করা যেত কি যেত না। সেই সিদ্ধান্তটা ছিল সরকারের। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলেছিলাম যে গণভোট করতে হবে। গণভোটের সময় তারা নির্ধারণ করবেন। কারণ এর সাথে অনেক কিছু বিষয় জড়িত ছিল। তার মধ্যে একটা হচ্ছে খুব লজিস্টিক্যাল যে এটা নির্বাচন কমিশন এত স্বল্প সময়ে পরপর ২ টো নির্বাচন জাতীয় পর্যায়ে করতে সক্ষম কিনা, প্রস্তুত কিনা, সম্ভব কিনা এবং এর বাইরেও যেটা ছিল সেটা হচ্ছে যদি আলাদা করে গণভোট করা হয় তাহলে আ পরবর্তী সময়ে তার কি প্রতিক্রিয়া হবে। ফলে আমরা সরকারের কাছে এটা সুপারিশ করেছিলাম যে এটা সরকার যেন এই সমস্ত বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে এটা করা হয়েছে। কিছু রাজনৈতিক দল আগেই গণভোটের দাবি তুলেছিলেন। এটাও আমাদের বিবেচনা করতে হবে। যে তারা এই দাবি তুলেছিলেন এই বিবেচনার থেকে যে যদি গণভোট এবং সংসদ নির্বাচন একত্রে হয় তাহলে গণভোট গুরুত্ব পাবে না। আমার কাছে তার যেটা গণভোট পরবর্তী পরিস্থিতিতে আমি যেটা দেখতে পাই, জনগণের মধ্যে কিন্তু এটা কম গুরুত্ব পেয়েছে তা নয়। তার কারণ হচ্ছে প্রায় ৭ কোটি লোক ভোট দিয়েছে। আপনি যদি দেখেন যে এই ৭ কোটি লোক ভোট দিয়েছে, তার মধ্যে ২ কোটি কিছু বেশি তারা না ভোট দিয়েছেন। কিন্তু প্রায় ৫ কোটি তার মানে হচ্ছে তারা গুরুত্ব পেয়েছে। এখন বাস্তবায়ন প্রক্রিয়াটা তো শেষ পর্যন্ত যারা ক্ষমতায় যাবেন এবং এমনকি যারা বিরোধী দল হিসেবে সংসদে আছেন তাদের। সেই ক্ষেত্রেই আমরা যেটা বলেছিলাম যে সংবিধান সংস্কার পরিষদ হলে সংবিধানের এই যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করা সহজতর হবে এবং স্বল্প সময়ের মধ্যে দিয়ে এটা করা যাবে। এটাই গণভোট এই এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করেছিল। তো সেই বাধ্যবাধকতার আলোকে মানে এখন যদি আমরা দেখি বেশ কয়েক মাস তো হয়ে গেছে। কিন্তু সেই গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এবং এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই যে জনগণের রায় যেটা আপনি বলছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৭০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে এবং খুবই অ্যাক্টিভলি তারা তাতে অংশ নিয়েছে। তো সেটার ভবিষ্যৎ আসলে আপনি কি দেখেন? আমি ভবিষ্যৎ দেখতে পাই যে এটাকে এড়িয়ে গিয়ে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং শাসন ব্যবস্থার সংস্কার, সংশোধন, সংযোজন সম্ভব না। কোনো না কোনোভাবে এর প্রতিফলন ঘটাতে হবে এটা আমি মনে করি। এবং লক্ষ্য করে দেখুন সেটা হচ্ছে কেউই কিন্তু বলছেন না যে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ৮৪ টি বিষয়ের কোনো বিষয় বাংলাদেশের জন্য ক্ষতিকারক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক। খেয়াল করুন কথাটা। ৮৪ টা বিষয় আছে, তাই তো? জি। এই ৮৪ টা বিষয়ের কোনটা সম্পর্কে কি কেউ বলেছেন? যে ধরুন ১৪ নাম্বার, ১৮ নাম্বার, ২৮ নাম্বার, ৮৪ নাম্বার এটা করলে দেশের খুব ক্ষতি হয়ে যাবে। এমন কথা কি কেউ বলেছেন? বলতে পেরেছেন? বলেননি। কারণ হচ্ছে সকলের রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়েই তো আমরা শুরু করেছি। আমরা অগ্রসর হয়েছি, একমত হয়েছি, সনদ তৈরি হয়েছে। ফলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে ধরুন আমি যেটা মনে করি, আমি যেটা আশা করি সেটা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটাকে বাস্তবায়নের দিকে অগ্রসর হতে হবে। বিশেষ করে যদি আপনি দেখেন যে ৪৮ টা বিষয় আছে সংবিধান সংশ্লিষ্ট, তাই তো? এখন এগুলো বাস্তবায়ন করার প্রয়োজনটা তাগিদ আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থানও বোঝা যাবে এবং জনগণের আকাঙ্ক্ষাটাও বোঝা যাবে। এই যে ৪৮ টা বিষয়, এই ৪৮ টা বিষয়ের প্রধান দিকগুলো কি? তাহলেই আপনি বুঝতে পারবেন। এগুলো কেবলমাত্র খুঁটিয়ে একটা করে বিষয় দেখলে হবে না। দেখলে হবে একটা প্যাকেজ হিসেবে যদি আপনি দেখেন। আমি ২-৩ টা উদাহরণ দেই। একটু সময় নিচ্ছি, এজন্য একটু ক্ষমা চেয়ে নিই। জি, যেমন বলতে ধরুন, পারেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দল কি এটা বলতে পারবেন যে
ক্ষমতার যে এককেন্দ্রীকরণের ইতিহাস আমরা দেখেছি, ৫৫ বছর ধরে দেখেছি, তাই তো? বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের সময় আমরা দেখেছি যে ক্ষমতার প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার এককেন্দ্র। এইটা যে পরিবর্তন করতে হবে এ বিষয়ে কারো ভিন্ন মত আছে কি? আমার তা মনে হয় না। কিংবা ধরুন নির্বাহী বিভাগের যে অসামান্য ক্ষমতা, সেই অসামান্য ক্ষমতা হ্রাস করা দরকার। এখানে আবার ফিরে গিয়ে দেখুন প্রধানমন্ত্রীর হাতে যে পরিমাণ ক্ষমতা, সে ক্ষমতাটা কতটা বিস্তারিত যে স্বাধীন যে সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে নির্বাচন কমিশন একটা, সরকারি কর্ম কমিশন একটা। এগুলো যে স্বাধীন হওয়া দরকার, রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া দরকার, ব্যক্তির হাত থেকে বের করা দরকার। এ বিষয়ে তো কোনো ভিন্নমত নেই। কারো ভিন্নমত নেই। যদি থাকে তাহলে তারা বলতে পারতেন। বলেননি কিন্তু কেউ। এখনো বলেন না কেউ। কিন্তু যারা কিংবা ধরুন সরকারে বিচার চলে যান বিভাগের মানে স্বাধীনতা সরকারের যখন সরকারে আসেন তখন তো তাদের আসলে এই অবস্থানটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমরা তো অতীতেও দেখেছি যে মানে আপনি যখন ক্ষমতায় চলে যাচ্ছেন তখন পরিস্থিতিটা একরকমভাবে দেখছেন। আবার বিরোধী দলে যখন আছেন বা ক্ষমতার বাইরে আছেন তখন আপনার কাছে মনে হয় যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও কি বিষয়গুলো সেরকমই হচ্ছে? কারণ মানে খুবই সহজ করে যদি আপনি এইখানে খুবই আরাফাত সহজ একটু করে আপনি বলছেন যদি আমাকে জি, অ্যালাও করেন, জি, তাহলে আমি একটু ইন্টারাপ্ট করব। কিছু মনে জি, করবেন না। জি অবশ্যই। এই যে প্লেইন এন্ড সিম্পল পলিটিক্যাল কালচার এর কথা আপনি বললেন যে সরকারে গেলেই আমরা এগুলো অস্বীকার করতে চেষ্টা করি। এই সংস্কৃতিটাই তো ভাঙার কথা। এই সংস্কৃতি আ এবং ধরুন ১ নাম্বার বিষয় হচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। এই শিক্ষাটাই তো আমাদের দেয় যে আসলে আপনি যদি এই ব্যবস্থা অক্ষুণ্ণ রাখেন এরকম পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেটা সকলের জন্য ক্ষতিকারক। সকলের জন্য। আপনি ক্ষমতায় যারা আছে তাদের জন্য ক্ষতিকারক। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই না? কিংবা বিচার বিভাগের স্বাধীনতা। তাই না? সেটা যদি আপনি খেয়াল করেন, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা তো আপনাকে নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে আপনি বিরোধী দলে গেলে যে পরিস্থিতি আপনি মোকাবেলা করেন, আমরা তো দেখেছি আদালতকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, তাই না? ফলে এই ধরনের বিষয়গুলো আরেকটা বড় জিনিস হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জি। তত্ত্বাবধায়ক সরকার না হলে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো অবাধ নির্বাচন দেখতে পাই নাই। এটা তো যারা ক্ষমতায় আছেন তারাও বোঝেন, ক্ষমতার বাইরে যারা আছেন। তো এই যে সরকারে গেলেই পরিবর্তিত হওয়ার যে কালচার, যে সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার এককেন্দ্রীকরণ বলেন, নির্বাহী বিভাগের ক্ষমতা কুক্ষিগত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যত ধ্বংস করা কিংবা ধরেন নাগরিকদের মৌলিক অধিকার করা। আ এগুলো তো মানে সকলের আলাপ আলোচনার মধ্য দিয়ে গৃহীত হয়েছে। সেজন্যই আমি বলি যে আমাকে বলুন যদি কেউ বলে যে ধরুন ৩০ টি রাজনৈতিক দল একত্র হয়ে যে ৮৪ টি বিষয়ে একমত হয়েছে, এর মধ্যে ১০ টা বিষয় আছে দেশের জন্য ক্ষতি হবে বা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা তৈরি হবে। বলুক কেউ। বলছেন না তো কেউ। কারণ সকলে মিলেই তো এটা করা হয়েছে। এটা তো জাতীয় ঐকমত্য কমিশন কারো উপর চাপিয়ে দেয়নি। তাই না? এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় আমরা এসেছি। কিন্তু এই যে এখন যেটা হচ্ছে যে এখন এটাকে বলা হচ্ছে প্রতারণার দলিল যারা ক্ষমতায় গেছেন তারা বলছেন। আমি এই জায়গাটাতে আসলে আপনি আশাবাদী আমি দেখতে আবার পাচ্ছি যে তো আপনি এটাও আসলে বলা হচ্ছে এটাও জি, তো বলা হচ্ছে আরাফাত সরি বারবার আপনাকে আমি ইন্টারাপ্ট করছি। এটা জি, শুনতে ভালো শোনাচ্ছে না কিন্তু কিন্তু আ আপনি এটাও তো বলা হয়েছে যে অক্ষরে, অক্ষরে বাস্তবায়ন করা হবে। নোট তাই অফ তো বলা ডিসেন্ট সহ আপনাকে এটাও উল্লেখ কোট করতে আনকোট নোট অফ ডিসেন্ট সহ। যেভাবেই হোক আপনি 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 এটাও তো বলা হয়েছে। জি, এই যে গণভোটের আদেশের অধীনে যখন গণভোট হয়, জি। ধরুন যারা বিগত ফ্যাসিবাদী সরকারের সমর্থক এবং enabler ছিল তারা ছাড়া কয়েকটি রাজনৈতিক দল যারা হয়তো প্রত্যক্ষ enabler ছিলেন না এরকম ২-১ টি দল ছাড়া। প্রধান রাজনৈতিক দলগুলো সকলে প্রকাশ্যে জনগণকে বলেছে এইখানে ভোট দিন, হ্যাঁতে ভোট দিন। না হলে তো ৬৮% মানুষ ভোট দিয়েছে এটা তো এরা তো কোনো না কোনো রাজনৈতিক দল করেন নিশ্চয়ই। তাদের নেতারা বলেছেন, তাদের কর্মীরা বলেছেন। তাহলে জনগণকে আপনি বললেন যে এভাবে আছে এটা আপনি অনুমোদন করে দিন। তারপর আবার আপনি যদি একটু প্রতারণা বলেন তাহলে এক ধরনের স্ববিরোধিতা তো তৈরি হয়। হয় নাকি? আমরা একটা জরিপ করেছিলাম YouTube এ এবং সেখানে প্রশ্ন ছিল যে আ প্রিয় দর্শক বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে মনে করেন কি? সেখানে ৭১% অংশগ্রহণকারী যারা এখানে ভোট দিয়েছেন তারা বলেছেন যে তারা মনে করেন যে বিএনপি এটা আ বাস্তবায়ন করবে না। এ বিষয়ে আপনি কি কিছু বলবেন? এটা জনগণের সাধারণ ধারণা তৈরি হচ্ছে। এখন সাধারণ ধারণা তো লোকজন গত কয়েক মাসের আচরণ থেকে হয়তো এই জায়গায় আসছেন।
তো তারপরেও জনগণের মধ্যে কিন্তু এই যে আপনারা প্রশ্ন করছেন এবং মানুষের তো আ যদি আশাই না করতেন যে এটা করা উচিত, যদি তারা এর সঙ্গে একমত না হতেন যে না এটা করা উচিত, এটা ভালো জিনিস। আ আ তাহলে একভাবে রিঅ্যাক্ট করছেন। তারা মনে করেন যে এই কাজটা করলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটবে, কাঠামোগত পরিবর্তন ঘটবে, গণতন্ত্রের স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রসর হব। রাজনৈতিক দলগুলো তাদের আচার-আচরণ আ গণতান্ত্রিক করতে পারবে এটা মনে করে বলেই তো বলছেন। যদি এটা খারাপ জিনিস হতো, ধরেন জনগণ মনে করে যে এটা তাহলে কি বলতো? বিএনপি করবে না বা অমুক করবে না, ভালো করবে। খুব ভালো করবে। এটা না করাই ভালো। এইরকম কথাবার্তা ধরেন খুব স্বল্প সংখ্যক মানুষ বলে। তাই না? এবং তাদের এক বড় অংশ তো ফ্যাসিবাদী শাসনের পক্ষে ছিল। অন্য সমালোচনা আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে সামগ্রিকভাবে যদি আপনি মানুষের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা রাজনৈতিক দল হিসেবে যারাই ক্ষমতায় আছেন, শুধু বিএনপি না, বিএনপির সঙ্গে তো আরো রাজনৈতিক দলগুলো আছে, তাই না? আ জি। যেমন ধরুন গণসংহতি আন্দোলন আছে, যারা দীর্ঘদিন যাবৎ বলেছে সংবিধান সংস্কার। সংস্কার পরিষদের ধারণা কিন্তু গণসংহতি আন্দোলনেরই ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ছিল। গণ কিন্তু অধিকার তাদের পরিষদ অবস্থানও আছে। তো একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা জুনায়েদ সাকি তিনি তো এখন একজন প্রতিমন্ত্রী। কিন্তু তাকে তো আর এখন আর ওইভাবে আগের মতো করে বলতে শোনা যায় না, যতটা সোচ্চার তিনি আগে ছিলেন এইসব বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে কারো কথা বলব না। আমি দলগতভাবে অবস্থান থেকে বলব যে প্রশ্নটা কিন্তু কেবলমাত্র এই নয় যে আপনি অতীতে বলেছিলেন কি বলেছিলেন না। এটা একটা দিক। কিন্তু তার চেয়েও আরেকটা দিক আছে। সেটা হচ্ছে যে আপনি এখনো এটাকে সঠিক মনে করেন কি করেন না। এখন যদি আমরা দেখি যে আমি সেই পুরনো প্রসঙ্গটা ফিরে যাই যে ধরুন সংবিধানের ৪৮ টা বিষয়ে যেগুলো কথাবার্তা হয়েছে, ঐকমত্য হয়েছে, কিছু ভিন্ন মত আছে। এই যে ৪৮ টা বিষয় সংবিধানে পরিবর্তন না করে আপনি কি গণতান্ত্রিক কাঠামোর স্থায়ী রূপ দিতে পারবেন? সংবিধানের মধ্যে যে ব্যবস্থাটা আছে, আপনি ধরুন নির্বাচন কমিশন বা সরকারি কর্মী কমিশন কিংবা ধরুন বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, তাই না? বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন তো একটা বিষয় না, একটা হচ্ছে স্বাধীন সেক্রেটারিয়েট তৈরি করা। কিন্তু এর সঙ্গে আরো বিষয় যুক্ত আছে। কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে, তাই না? যে কারণে এই ব্যাপারে একটা অধ্যাদেশও জারি করা হয়েছিল যেটা আসলে এই সংসদ এটাকে বাতিল করে দিয়েছে। কিংবা ধরেন স্থায়ীভাবে অ্যাটর্নি সার্ভিস তৈরি করা। কেন করা দরকার? যাতে করে লয়াল্টিটা থাকে যে আপনার আইনের প্রতি লয়াল্টিটা থাকতে হবে। আমরা ডিসেন্ট্রালাইজেশন এর কথা বলেছিলাম যে বিচার বিভাগকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং উপজেলা আদালতগুলি আবার চালু করা। কি কারণে? মানে মানুষকে আপনি যদি ন্যায় বিচার দিতে চান তাহলে তার জোর করে আসলে বিচারালয়টা তো নিতে হবে। না, তো এইগুলির ব্যাপারে কি ভিন্ন রকমভাবে কথাবার্তা হচ্ছে? কেউ বলছেন যে না বাংলাদেশে আসলে বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজনই নেই। এমন কথা কি কেউ বলছেন? এটা তো বলছেন না। একজন দর্শকের একটি প্রশ্ন নেই। তার নাম নীলাদ্রি ফারহানা। তিনি পেশায় চাকুরিজীবী। আপনি যে সংবিধান কাঠামোটা প্রস্তাব করেছেন, সেটা সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে, সেটার আপনার কতটুকু আস্থা আছে? ১ম কথা হচ্ছে আমি কিছু প্রস্তাব করিনি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এখানে শুধুমাত্র রাজনৈতিক দলের ইনভলভমেন্ট ছিল তা না। সিভিল সোসাইটির অন্যান্য সংগঠনের। আপনার নিশ্চয়ই মনে আছে যে ৬ টি সংস্কার কমিশন করা হয়েছে। তার মধ্যে একটি সংবিধান সংস্কার কমিশন সেটার দায়িত্বে থাকার সুযোগ আমার হয়েছে। তখন তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছি কিন্তু সিভিল সোসাইটির সাথে কথা বলেছিলাম ৩০ টার বেশি। তারা এসেছেন বলেছেন। আর ১,০০,০০০ র মতো মানুষের রেসপন্স আমরা পেয়েছিলাম। তাই তো? একটা ওয়েবসাইটের মাধ্যমে আর হাউজহোল্ড সার্ভের মধ্য দিয়ে, জরিপের মধ্য দিয়ে। তারপরে যেগুলো হচ্ছে সেখান থেকে আবার সেগুলো বের করে নিয়ে ৬ টার থেকে ১৬৬ টা বের করে নিয়ে রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে। তাদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে। ফলে এটা কোনো কমিশনের না, কোনো ব্যক্তির প্রস্তাব না। এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে। এখন সরকার এটা কতদূর বাস্তবায়ন করলো? আমার প্রশ্নটা আমি যদি ঠিকমতো বুঝতে পারি যে এটা বাস্তবায়ন করার তাগিদটা কোথায় সেটা আগে আসেন আমরা বুঝি। এটা কেন প্রয়োজন? সংস্কারটা দরকার হচ্ছে কেন? যদি আপনি মনে করেন, আমি মনে করি, আমরা মনে করি, নাগরিকরা মনে করেন যে এটা দরকার এই কারণে যে গত ৫৫ বছর ধরে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা জারি থেকেছে, যার ভিত্তি হচ্ছে বিদ্যমান সংবিধান। তার মধ্যে এমন সব ত্রুটি বিরাজমান যেগুলো থাকলে এই ধরনের শাসন ব্যবস্থা অব্যাহত থাকে, তাহলে আপনি পরিবর্তনের কথা বলবেন। আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষ যেহেতু এখন আরো বেশি প্রত্যক্ষভাবে
এগুলো নিয়ে বিবেচনা করেন, তাদের মতামত দেন এবং তারা আশা করেন তারা একটা গণভোটে অংশগ্রহণ করেছেন এবং ৯ মাসেরও বেশি সময় ধরে একটা প্রক্রিয়াকে খুব কাছে থেকে দেখেছেন। তারা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর উপর এই বিষয়ে তাদের যে চাপ, যাদের যে আকাঙ্ক্ষা সেটা তারা বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডয়চে ভ্যালিকে এই সাক্ষাৎকার দেয়ায়। ধন্যবাদ আরাফাত আপনাকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আপনারা এই অনুষ্ঠানে কাকে অতিথি হিসেবে দেখতে চান লিখুন মন্তব্যে। আর ডয়চে ভ্যালে বাংলা রয়েছে টিকটকে, আমাদের সেখানে অনুসরণ করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।